রাধে রাধে বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে তোমাদের ভাই কিন্তু বেরিয়ে পড়েছে আবার একটা ছোট্ট নতুন রাইডে। তো আজকে 21শে এপ্রিল, ঘড়িতে বাজে এখন সকাল 9টার মতো। আমরা যাচ্ছি মহিষাদল রাজবাড়ি, পূর্ব মেদিনীপুরের হেরিটেজ হাউস। তো বেরোলাম বাড়ি থেকে, তো এবার যাবো আমরা মহিষাদল। এখান থেকে মহিষাদলের দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো হবে। তো বাইকে কিন্তু আমার একদম ফিউয়েল নেই, কারণ আমি আগের দিন ফিউয়েল আপ করে রাখিনি। তো প্রথমে কিন্তু আমি পেট্রোল পাম্পে যাব। এখান থেকে আমাদের সামনাসামনি পেট্রোল পাম্প হচ্ছে এই বেলপুর পেট্রোল পাম্পটা। তো এখান থেকেই আমি কিন্তু কোথাও গেলে এখান থেকেই ফিউয়েল আপটা করি। তো আগে ফিউয়েল আপটা করিয়ে নিই, তারপর বেরোবো এখান থেকে। 500 টাকা তো অনলাইন। যেহেতু ডেস্টিনেশনের দূরত্ব বেশি না, তো মোটামুটি 500 টাকার মতো ফিউয়েল ভরালে আমার আপ ডাউন হয়ে যাবে। তো আমি 500 টাকার মতো তেল বাইকে ভরে নিলাম। তো এই দিদিভাই দেখছি কিন্তু নতুন, আমি এর আগে যতবার এখান থেকে পেট্রোল ভরিয়েছি দিদিভাই কিন্তু দেখিনি, তাই জিজ্ঞেস করছিলাম দিদিভাই তুমি নতুন কিনা। তো দিদিভাই নতুন জয়েন করেছে। এখানে কিন্তু পেট্রোলটা মোটামুটি ভালোই দেয়, অন্যান্য জায়গার মতো নয়, এখানে ফ্রেশ পেট্রোল পাওয়া যায়। তো পেট্রোল আমি ভরিয়ে নিচ্ছি এখন অনলাইন পেমেন্ট করে, তারপর বেরিয়ে যাবো কিন্তু আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো পেট্রোল ভরে নিয়ে আমরা উঠে পড়েছি কিন্তু বাগনান শ্যামপুর রোডে। তো এখান থেকে আমাদের বাগনানের ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 কিলোমিটারের মতো। তো আমরা এখান থেকে প্রথমে যাব বাগনান লাইব্রেরি মোড়, তারপর ওখান থেকে যাব নন্দকুমার, আর নন্দকুমার থেকে কিন্তু মহিষাদল রাজবাড়ির দূরত্ব হচ্ছে ওই 9 কিলোমিটারের মতো। তো সর্বপ্রথম আমরা আগে গিয়ে NH-19 উঠবো, তারপর যাব মহিষাদলের উদ্দেশ্যে। তো আমাদের এই শ্যামপুর বাগনান রোডটা কিন্তু অন্যান্য রোডের তুলনায় অনেকটাই ন্যারো এবং হচ্ছে ট্রাফিকও প্রচুর থাকে। তো এই রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট ভালোই হয়। তো এই রোড দিয়ে কিন্তু গাড়ি চালালে অবশ্যই ধীরে সুস্থে দেখে শুনে গাড়ি চালাবে, আর অবশ্যই হেলমেট পরবে। আমার সামনে কিন্তু দুজন যাচ্ছে যারা হেলমেট পরেনি। হেলমেট কিন্তু স্টাইলের জন্য না, সেফটির জন্যে। তো অবশ্যই কিন্তু হেলমেটটা পরবে। আমি প্রচুর রাইড করেছি এবং প্রতিনিয়ত আমি দেখি শুধুমাত্র হেলমেট না পরার কারণে কিন্তু অনেক মায়ের কোল খালি হয়ে যায়। বাইকটা আমাদের খুব কাছের জিনিস, তো অবশ্যই বাইক চালাও কিন্তু অবশ্যই নিজের সেফটি নিজে রক্ষা করো এবং অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাও। তো এখন ঘড়িতে বাজে 10টার মতো। তো আমরা ঢুকে গেছি কিন্তু বাগনান। তো এখান থেকে উঠবো আমরা NH-19 লাইব্রেরি মোড়েতে। ওখান থেকে বাঁদিকে নিয়ে যাব এখন কোলাঘাট আপাতত, তারপর ওখানে একটু স্টে করব, তারপর বেরোবো ওখান থেকে মহিষাদলের উদ্দেশ্যে। তো আমরা উঠে পড়েছি কিন্তু NH-19, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাস্তাটা কিন্তু একদম স্বর্গের সিঁড়ির মতো সোজা। আর আমার ব্ল্যাক বিচ এই আনন্দে আনন্দিত হয়ে কিন্তু ছুটে চলেছে নিজের আপন মনে ঝড়ের গতিতে। তো এভাবেই আর একটু পথ চললেই কিন্তু পৌঁছে যাব আমরা কোলাঘাট।
তো আমার ব্ল্যাক বিচের পিঠে চড়ে আমি কিন্তু চলে এসেছি অটোমেটিকলি হচ্ছে কোলাঘাটে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাঁদিকে যে নদীটা চলে গেছে, এটা হচ্ছে আমাদের রূপনারায়ণ রিভার। তো এটা এই নদীটার রূপনারায়ণ নাম কারণ এই নদী কিন্তু বারে বারে নিজের রূপ পরিবর্তন করে, তাই এটার নাম, এই নদীটার নাম কিন্তু রূপনারায়ণ নদী। তো আমরা এখানে একটু কিছুক্ষণ স্টে করব আর তোমাদেরকে দেখাবো স্লো মোশনে এই কোলাঘাট কেমন লাগে। এই রাজবাড়ির ইতিহাস কিন্তু অনেক পুরানো। ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবর রাজত্ব করছিলেন যখন ভারতবর্ষের বুকে, তারই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। রাজা জনার্দন উপাধ্যায় থেকে শুরু করে শেষ রাজা অনাথলাল উপাধ্যায় পর্যন্ত শাসন করেন 1770 সাল পর্যন্ত। তার মৃত্যুর পর তার স্ত্রী রানী জানকী দেবী 1770 থেকে 1804 সাল পর্যন্ত এই মহেশদল এস্টেটের দায়িত্বভার গ্রহণ করেন। আমরা কিন্তু ভাই বেরিয়ে পড়েছি এখন মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। তো আমরা আছি কিন্তু এখন কোলাঘাট পুরনো ব্রিজে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের হচ্ছে রূপনারায়ণ নদী, আর ওটা হচ্ছে কোলাঘাটের রেল ব্রিজ, আর এটা হচ্ছে নতুন ব্রিজ হয়েছে। আর আমরা কিন্তু আছি এখন পুরনো ব্রিজ। আমরা এখানে একটু ব্লগ ছেড়ে নিচ্ছিলাম আমাদের, তো কিছু কথোপকথন করছিলাম। তো আজকে কিন্তু এটা হচ্ছে আমার ভাই কম বন্ধু বেশি, তো নাম হচ্ছে সুজয়। তো প্রথমবার কিন্তু আমার সঙ্গে রাইডে বেরিয়েছে। তো আমরা যাবো আজকে কিন্তু আজকে মহিষাদল রাজবাড়ি। তো চলো, অনেক কথা হবে, গল্প হবে, আড্ডা হবে তোমাদের সঙ্গে। বাই। আমাদের রাইডের প্রথম টোল প্লাজা কিন্তু এসে গেল। তো এই টোল প্লাজার নাম হচ্ছে সোনাপেতে টোল প্লাজা। টোল প্লাজার বাইকের রাস্তাগুলো সাধারণত বাঁদিক দিয়ে হয়। তো আমাদের সামনে কিন্তু একটা শববাহী গাড়ি যাচ্ছে, তাতে একটি শবও আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে উনি যেখানেই থাকুন যেন ভালো থাকেন। তো আমরা কিন্তু চলতে চলতে পৌঁছে গেলাম নন্দকুমার। এই নন্দকুমার থেকেই কিন্তু দীঘা যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে যায়। এখানে একটা গোল চক্কর পড়ে, ওই গোল চক্করটা গোল করে গিয়ে ডান দিকে গেলেই কিন্তু দীঘার রাস্তা। কিন্তু আমাদের রাস্তা পড়বে মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য বাঁ দিকে। এখান থেকে কিন্তু মহিষাদল রাজবাড়ির দূরত্ব মাত্র 9 কিলোমিটার। দীঘা যাওয়ার জন্য সেই দিকটা তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মহিষাদল রাজবাড়ি। তো এই গেট থেকে ঢুকেই সামনেই কিন্তু আছে বড় পার্কিং করার জায়গা। প্রথমে আমরা এখানে বাইকটাকে পার্কিং করব, তারপর ঢুকবো কিন্তু রাজবাড়ির ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়িতে। তো ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই, আমরা এক্ষুনি সংগ্রহশালা থেকে বেরোলাম। তো তাই ভেতরের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারছি না, খুবই খারাপ লাগছে। ভেবেছিলাম একটা সুন্দর ব্লগ বানাবো, কিন্তু এখানে সিস্টেম পুরোই উল্টো। এখানে ভেতরের
ভিডিও বানাতে হলে এখানে গেস্ট হাউস ভাড়া নিয়ে থাকতে হবে, যার মূল্য প্রায় এক দিনে 10,000 টাকা। তবে ভেতরে গিয়ে আমি সংগ্রহশালা যেটায় দেখলাম যে অনেক শিকার করা পশুর চামড়া আছে, আর হচ্ছে অনেক পুরনো দিনের অস্ত্রশস্ত্র আছে, আর রাজার পুরনো রাজত্বের কিছু নিদর্শন আছে। তো তোমরা আসতেই পারো, হেরিটেজ হিসাবে কিন্তু ভালো জায়গা। তো মোটামুটি 10-এর মধ্যে 7 দেওয়াই যায়। তো এখান থেকে কিন্তু আমরা যাব, এরই সাইডে একটা পুরনো রাজবাড়ি আছে যেটা প্রায় ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে আছে, সেটা নাকি সারানোর কাজ চলছে। তো সেটাই যাব। আর কিছু মন্দির আছে এখানে, রাজবাড়ির যে পুরনো মন্দির, যে গোপাল ঠাকুরের মন্দির এবং শিব ঠাকুরের মন্দির, তো সেগুলোই যাব এখন আমরা দর্শন করতে। এটা হচ্ছে সেই সম্রাট আকবরের আমলে বানানো রাজবাড়ি, যেটা প্রায় কিন্তু এখন ধ্বংসাবশেষ অবস্থা। তো রিপেয়ারিংয়ের কাজ চলছে কিন্তু জোর কদমে। আর এটা সিংহটা কিন্তু পুরো লোহার। আর এখানে যেই ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাটির নিচের অন্ধকার ঘর, ভেতরেও কাজ চলছে, মিস্ত্রি প্রবেশ নিষেধ আছে। আর এই হচ্ছে সেই মন্দির, একদিকে হচ্ছে গোপাল ঠাকুরের মন্দির আর একদিকে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো তোমরা আসলে কিন্তু এখানে পুজো দিতেই পারো। সকাল 7টার পর থেকে খোলে, 12টায় বন্ধ হয়, আবার কিন্তু বিকেলে 3টের পর থেকে খোলে। তোমরা এখানে বাইরে মোটামুটি ডালার দোকানও দেখতে পেলাম, যে তোমরা কিন্তু ডালা নিয়ে পুজোও দিতে পারো। অনেক পুরনো দিনের মন্দির। আর এই কদিন আগে এসে এখানে যেটা শুনলাম যে এই রাজারই কোনো বংশধরের এই কদিন আগে এখানে পৈতে অনুষ্ঠান হয়েছিল, তাই এই মন্দির নাকি খুব সুন্দর করে সেজে উঠেছিল। তো এখনও এসে দেখলাম কিন্তু এখানে কিন্তু সাইডে 4টে কোলা গাছ পুঁতে একটা জায়গা করা আছে, যেখানে পৈতেটা হয়েছিল আর কি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, কতকটা দক্ষিণেশ্বরের স্টাইলে, কিন্তু খুব সুন্দর। তো এখন বাজে কিন্তু দুপুর 1টা, আমরা বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে। তো এই রাজবাড়িতে আসলে কত খরচা, কোথায় থাকবে, কোথায় খাবে, সেই নিয়ে কিছু তথ্য তোমাদেরকে দিতে চাই। তো রাজবাড়িতে আসতে হলে যা গাড়ি ভাড়া লাগবে সে তো নিজের, তুমি বাসে করেও আসতে পারো বা বাইক নিয়েও আসতে পারো বা ছোটো গাড়িতে করেও আসতে পারো। তো এই রাজবাড়ির কিন্তু ভেতরে ঢোকার জন্য আমাদের টিকিট নিয়েছিল 20 টাকা করে, আর বাইক পার্কিংয়ের জন্য নিয়েছিল 5 টাকা, আর দেখলাম যে কার পার্কিংয়ের জন্য কিন্তু এরা নিচ্ছে 30 টাকা করে। তো থাকার জায়গা কিন্তু এই নতুন রাজবাড়িরই কিছু রুম গেস্ট হাউস করা আছে, গেস্ট রুম হিসাবে করা আছে, যার ভাড়া কিন্তু পার নাইট 3,000 থেকে শুরু করে 8,000 পর্যন্ত। তো তোমরা চাইলে এসে থাকতেই পারো, একদিন করে রাজবাড়িতে থাকার আনন্দ উপভোগ করতেই পারো। তো আর পুরনো বাড়ি যেটা রিপেয়ারিং হচ্ছে, ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম, তো ওই বাড়িটা কিন্তু ভবিষ্যতে গেস্ট হাউস হিসাবেই হবে বলে শুনলাম এখানে স্থানীয় লোকেদের কাছে। তো তোমরা আসতেই পারো চাইলে, আমার কিন্তু জায়গাটা দারুণ লেগেছে। তো বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে আমাকে একটু ফলো করে দিও, যে নতুন ভিডিও পাওয়ার জন্য।